আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ভিউয়ের ক্লাস করতেছিলাম গুচ্ছের জন্য। তারই ধারাবাহিকতায় আজকে দেখব নিউটনিয়ান বলবিদ্যা। তোমরা লাস্ট ভিউ ক্লাস সম্পর্কে ইতিমধ্যে জেনেছো যে জিএসটির জন্য লাস্ট ভিউ ক্লাসগুলো কি? এটা হচ্ছে আমরা বই থেকে যে ইম্পর্টেন্ট টপিকসগুলো মেডিকেলের জন্য কিন্তু বিশদভাবে পড়তে হয়। কিন্তু তোমার যে জিএসটির জন্য যে লাইনগুলো লাগবে সেটা কিন্তু ওই অন্তিম মুহূর্তে রিভাইজ দেওয়ার কোনো সময় থাকে না। সেইটাই আমরা তোমাদেরকে ধরায় দেই। আচ্ছা, আমরা একটু দেখি যে কোন জিনিসগুলো লাগবে। আমরা কিন্তু জানি যে মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, বলগুলো সম্পর্কে মোটামুটি আমরা সবাই পরিচিত। এদের মধ্যে পাল্লাটা কিন্তু একটু জানা দরকার যে সবলের পাল্লা হচ্ছে স্বল্প, মানে 10^15। আর যদি বলি এই যে এখানে একটু লিখে দিলে ভালো হয়, যেহেতু লেখার সিস্টেম নেই ওই জন্য পারতেছি না। যে সবলের পাল্লা হচ্ছে স্বল্প, এইভাবে মনে রাখবা, তার মানে 15। তুমি কিন্তু জানো 15 আর 16, কিন্তু জ্ঞানজাম করবা যে কোনটা হবে। তাহলে এইভাবে মনে রাখবা যে সবলের পাল্লা হচ্ছে স্বল্প, আর দুর্বলের পাল্লা হচ্ছে তাহলে উল্টাটা, মানে 10^16 যেটা। বুঝতে পারছো? আর সব থেকে ছোট বল, দুর্বল বল যেটা, সেটা হচ্ছে মহাকর্ষ বল। বুঝতে পারছো? আর সব থেকে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। তাহলে এই বল সম্পর্কে আমাদের এতটুকু জানতে হবে। আর এখানে যে বলছে যে পারস্পরিক আহিত কণা বা ফোটন কণার মাধ্যমে যে বলটা কার্যকর হয় সেটা হচ্ছে কি তড়িৎ চৌম্বকীয় বল। এই জিনিসটা একটু মনে রাখতে হবে যে ফোটন কণার মাধ্যমে কোন জিনিসটা কাজ করে। আর আমরা তো সবাই জানি, একটু আগে বললাম যে সবল নিউক্লিয় বলটা হচ্ছে সব থেকে শক্তিশালী বল। আর এই যে বিটা ক্ষয়ের মাধ্যমে যে বলটা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? সেটা কি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। বিটা ক্ষয় কথাটা যেখানে থাকবে সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এই মেইন মেইন জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এই যেখানে দেওয়া আছে যে বিটা কণা, দেখো যে দুর্বল নিউক্লিয় বলের কারণে বিটা ক্ষয় হয়, ওই জিনিসটা আবার বলছে যে ফোটন, এই যে তড়িৎ চৌম্বকীয় বল যেটা আমরা বললাম একটু আগে, শক্তিশালী বল, দুর্বল বল। এই যে পাল্লার যে হিসাবটা বললাম, দেখো সবল সবলের পাল্লা স্বল্প কিন্তু, মানে 15, আর দুর্বলের পাল্লাটা 16। এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এখান থেকে মাত্রা কিন্তু জিএসটির জন্য অনেক ইম্পর্টেন্ট, আর এককগুলো অনেক। দেখো এখানে বলছে যে ভরবেগ, ভরবেগের কিন্তু দিক থাকে, এই জন্য এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আর ভর এবং বেগের গুণফলটাকে আমরা ভরবেগ বলতেছি। তার মানে ভর এই যে মাস, আর বেগ হচ্ছে এলটি ইনভার্সন। বুঝতে পারছো তো? এখানে মনে হচ্ছে না আর করে দেখাইতে হবে। আর কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে একক, দুইটাই লাগবে, যে কোনো একটা এসে যাবে। এগুলো কিন্তু 100% ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখান থেকে তেমন কিছু নেই। ফিজিক্স অনেক মজা, ফিজিক্সে অনেক স্কিপ দেওয়া যায়। এগুলো একটাও লাগবে না। দেখো ঘাত বল, খুব অল্প সময়ের জন্য যে বলটা কার্যকর হয় সেটাকে আমরা কি বলবো? ঘাত বল। মনে রাখতে পারবা? দেখবা একটা সুইচ যখন তুমি দাও ঠাস করে ইয়ে হয়ে যায়, বা একটা টেনিস বল এখানে দেখাইছে, তার মানে এই উদাহরণগুলো আসতে পারে, এগুলো একটু মনে রাখবা। এগুলো তোমরা জানো সবাই, জাস্ট একটু রিক্যাপ করে দিচ্ছি, তোমাদের সামনে ধরাই দিচ্ছি, কারণ শেষ সময় বইটা ওইভাবে নিজে পড়ার কোনো সময় থাকে না, কিন্তু বইটা পড়তে হবে ভাইয়া। আচ্ছা দেখো, বন্দুক থেকে গুলি ছড়া, এখান থেকে একটা টপিকস আছে ম্যাথের, M1V1। আমি একটু গ্রামে আসছি তো এই জন্য একটু সমস্যা, মানায় নিও। দেখো আমরা সবসময় বন্দুককে M1 ধরবো, বন্দুকের বেগকে V1 ধরবো। এখানে কিন্তু বোর্ডে লেখার কোনো সিস্টেমই নেই, একটু জাস্ট শুনো কথাগুলো। M1V1 ইকুয়াল টু মাইনাস, এটা মাইনাস M1 to V2। তাহলে এই দিকটা আমরা ধরবো বন্দুকের ক্ষেত্রে, এই দিকটা ধরবো গুলির ক্ষেত্রে। এখন যেটা চাবে সেটা বের করবো। এই সূত্রটা একটু মনে রাখতে হবে, শর্টকাট সূত্র। ওই গোটাটা সূত্র লেখার কোনো সময় নেই যে M1U1 প্লাস M2U2। জাস্ট এই সূত্রটা একটু মনে রাখবা যে M1V1 ইকুয়াল টু মাইনাস M2V2। এখান থেকে আর তেমন কিছু লাগবে না। আচ্ছা, আমরা যে রকেট চলে জ্বালানির জন্য, দহনের জন্য একটা জিনিস প্রয়োজন হয়, আর একটা তোমার জ্বালানি হিসেবে প্রয়োজন হয়। এই জিনিসটা আমরা গুলাই ফেলি যে রকেটে জ্বালানির জন্য কোনটা প্রয়োজন হয়, সেটা হচ্ছে তরল হাইড্রোজেন। আর যদি বলে যে দহনের জন্য কি প্রয়োজন, সেটা হচ্ছে অক্সিজেন, তরল অক্সিজেন। বুঝতে পারছো? আর আমাদের পৃথিবীর মুক্তিবেগ এটা সবারই জানা, এটা কখনো বের করবা না। দেখবে অনেক বড় একটা উদ্দীপক দিছে, নিচে শুধু অপশনগুলোর দিকে তাকাবা, ওখানে দেওয়া আছে 11.2। এই জিনিসটা আমরা ভুল করে থাকি, ম্যাথ করতে যেয়ে সময় খেয়ে ফেলি। আর একটা দেখো সম্পর্ক, যে রকেটে ভর কমালে ত্বরণ বৃদ্ধি পায় কিভাবে? আমরা জানি F ইকুয়াল টু mg প্লাস a। যখন উপরে উঠতেছে জিনিসটা,
এখন রকেটে ভর কমালে ত্বরণ বৃদ্ধি পায়, ভরের সাথে এই জিনিসটা একই পার্শ্বে আসে না, যখন ওই দিকে যাবে সেটা তো বিপরীত পার্শ্বে চলে যাচ্ছে। এই জন্য এই সম্পর্কটা হচ্ছে যে ভর কমালে ত্বরণটা বৃদ্ধি পাবে। এখান থেকে আর তেমন কিছু লাগবে না। আচ্ছা, আমরা কি মাত্রাগুলা জানি, এককগুলা জানি, বারবার বলতেছি মাত্রা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যে তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল টু হচ্ছে এফ ভাগ কিউ। তাহলে এফ কি? বল, এই যে এন। আর কিউ কি? চার্জ, এই যে সি ইনভার্স ওয়ান নিচে ছিল দেখে। এই জিনিসগুলো সম্পর্কগুলো একটু বুঝতে হবে। তড়িৎ প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি, কিন্তু তড়িৎ বিভব হচ্ছে কি? স্কেলার রাশি। তড়িৎ প্রাবল্য, তড়িৎ বিভব পুরোটাই উল্টা, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এই যে সম্পর্ক ই ইকুয়াল টু এফ ভাগ এম, এটা দিয়ে তোমরা অনেক অঙ্ক পাবা। আর এইটা হচ্ছে বস সূত্র বলা যায়, যে ভরবেগের সূত্র পি ইকুয়াল টু এফ ভি বা এম ভি, যে সূত্রটা আছে এই জিনিসটা একটু মনে রাখবা। এইগুলো থেকে আর তেমন কিছু লাগবে না। ফিজিক্সটা এই জন্য ইজি, মানে অনেক কিছু তোমার স্কিপ দেওয়া যায়। নৌকার গুণটা তোমরা পড়ছিলা? ঊর্ধ্বগামী রকেট। দেখো, লিফটের হিসেবটা একটু বুঝাই, যে যখন সমবেগ থাকবে, লিফট যখন সমবেগে থাকবে তখন এ ইকুয়াল টু জিরো, এটা একটু মাথায় রাখবা। আবার লিফট যখন অবাধে নিচে নামবে তখন এ ইকুয়াল টু জি, মানে ওই বস্তুর বা ব্যক্তির ওজন মানে ত্বরণটা তোমার অভিকর্ষ ত্বরণের সমান হয়ে যাবে। আর যখন লিফট যখন অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণে নিচে নামবে তখন সেটা তোমার অতিভারহীনতা দেখা দেয়। সেই ক্ষেত্রে সম্পর্কটা হচ্ছে এইটা। এই তিনটা সম্পর্ক মনে রাখতে হবে। সেই ক্ষেত্রে এই জিনিসটা একটু বেশি আসে, যে অতিভারহীনতা কখন? যখন এ গ্রেটার দ্যান জি হয় তখন। বুঝা গেছে? আচ্ছা দেখো, আমরা ঘূর্ণন গতি সবাই জানি এস ইকুয়াল টু আর থিতা, এগুলো লাগবে না। আচ্ছা, কৌণিক বেগ, কৌণিক বেগের সম্পর্কটা হচ্ছে কি? যে টি ইনভার্স ওয়ান, আর যদি বলো কৌণিক ত্বরণ সেটা হচ্ছে কি টি ইনভার্স টু। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, যে কৌণিক বেগ টি ইনভার্স ওয়ান আর কৌণিক ত্বরণ টি ইনভার্স টু। দেখো, এই সূত্রটা একটু দেখে রাখবা, যে ভি ইকুয়াল হচ্ছে ওমেগা আর। এই সূত্র দিয়ে অঙ্ক পাবা। আর একটা সূত্র বলে দেই, যে এ ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার ভাগ আর। এই সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্ক পাবো। এই যে ধান মাড়ের ক্ষেত্রে দূরবর্তী গরুকে সবচেয়ে বেশি বেগে হাঁটতে হয়, কোন গরুটাকে? এটা একটু মনে রাখতে হবে। এই কোশ্চেনগুলো আসে, এগুলো বারবার রিপিট হচ্ছে এখন। আচ্ছা, এই যে ঘড়ির সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার যে কৌণিক বেগটা, এই জিনিসটা একটু বুঝতে হবে। কেমনে? দেখো, যে যখন সেকেন্ডের কথা বলতেছি আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তখন আমরা তো কৌণিক বেগের সূত্রটা জানি, যে ওমেগা ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি, এইটা হচ্ছে মূল সূত্র। এখন আমি এখানে টি এর জায়গায়, পর্যায়কালের জায়গায় 60 বসাইলাম যখন সেকেন্ডের হিসাব করতেছি, তাহলে এটা হচ্ছে পাই বাই 30, এটা হচ্ছে সেকেন্ডের ক্ষেত্রে। আর যখন মিনিট বের করতেছি টোয়াইস পাই বাই কি হবে? 60 গুণন 60, মানে পাই বাই 1800। 1 মিনিটকে 60 দিয়ে গুণ করতে হবে, সেকেন্ডের ক্ষেত্রে 60 আর মিনিটের ক্ষেত্রে 60 গুণন 60। আর যখন ঘন্টা বের করবা, এই পর্যায়কালের জায়গায় জাস্ট চেঞ্জ করতে হচ্ছে, যে 12, আমরা জানি ঘড়িতে তাকাইলে দেখতে পারবা 6 6 12 ঘন্টা একটা পর্যায়কাল। তাহলে 12, এটাকে যখন মিনিট করব তখন 60, আবার যখন সেকেন্ড করতেছি একদম রূপান্তর তখন 60 গুণন 60, মানে আগে 60 গুণন 60 ছিল মিনিটের ক্ষেত্রে, আর এখানে একটা 12 দিয়ে গুণ হয়েছে। এটা হচ্ছে পাই বাই 2160, 21,600, এটা হচ্ছে তোমার ঘন্টার ক্ষেত্রে। পাই বাই 1800, এটা হচ্ছে মিনিটের ক্ষেত্রে। পাই বাই 30, এটা হচ্ছে সেকেন্ডের ক্ষেত্রে। এই তিনটা জিনিস অনেক অনেক ইম্পর্টেন্ট, দেখবে একটা কমন পাবা। আর এটা যদি না আসে, এইটা অবশ্যই আসবে, এই তিনটার অথবা এইটা একটা দিবে। এবার দেখো, যে 1.45 গুণ 10⁻⁴, এই মানটা পুরাটাই মুখস্থ রাখবা। যে ঘড়ির ঘন্টার কাটার ক্ষেত্রে, সরি, মানে এইটা লাগবে না, এই যে এইটা লাগবে। মানে মিনিটের কাটার ক্ষেত্রে তোমার বেগের মানটা কত ডিরেক্ট মুখস্থ রাখার চেষ্টা করবা, কারণ এই মানগুলো পরীক্ষার হলে বের হয় না ওইভাবে। এটা সরি বললাম না, যে এটাও লাগতে পারে, এইটা অথবা এইটা, এটা একটু কষ্ট করে মনে রাখবা। যে কত জিনিস মনে রাখা যায়, এটা জাস্ট 2 1 দিনের জন্য মনে রাখতে পারবে না, এটা তো শেষ সময়। 1.74 গুণ 10⁻³ 1.45 গুণ 10⁻⁴, এইটা একটু বেশি আসে, আমি প্রথমে ভুল করে ফেলছিলাম। আচ্ছা, আমরা অনেকগুলা সম্পর্ক শিখলাম। এই যে কৌণিক ত্বরণের যে মাত্রাটা বলছিলাম 10⁻², দেখতে পারছো?
এই সম্পর্কটা লাগে না। রৈখিক ত্বরণ সমান হচ্ছে কৌণিক ত্বরণ গুণন ব্যাসার্ধ, মানে এ ইকুয়াল টু হচ্ছে আর আলফা সূত্র হিসেবে আমরা বেশি ইউজ করে থাকি, কিন্তু এটার কোনো প্রয়োগ হয় না ওইভাবে। আচ্ছা, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু হচ্ছে আর পি সাইন থিটা, এটা একটু দেখবা কারণ এখান থেকে মাত্রাটা বের করতে বলে, মাত্রাটা খেয়াল রাখবা, আমি তো অ্যারো দিয়ে দেখে দিচ্ছি। এল ইকুয়াল টু হচ্ছে আর পি, আর হচ্ছে কি ব্যাসার্ধ, পি হচ্ছে ভরবেগ, তাহলে বের করতে পারবে না? এগুলো থেকে আর কিছু লাগবে না। দেখো, জড়তার ভ্রামক কিসের উপর নির্ভর করে থাকে, এটা অনেক আসে। দেখো অপশনে দেখবা যে নিচের কোনটি জড়তার ভ্রামকের উপর নির্ভর করে না। তাহলে আমাদের এই জিনিসটা জানতে হবে যে জড়তার ভ্রামক কথা বললে বেশিরভাগ জিনিসটা ভরের ক্ষেত্রে কথাটা বলবে, যে ভরের বিন্যাসের উপর, দৃঢ় বস্তুর আকৃতির উপর, মানে ওই ঘুরে ফিরে তার ভরের জিনিসটা তুলে ধরবে। আর ঘূর্ণনক্ষের অবস্থানের উপর, একটা অবস্থান, একটা আকৃতি, আর একটা হচ্ছে ভর, এই তিনটা বিষয় নির্ভর করবে। আচ্ছা, আমাদের দুইটা উপপাদ্য ছিল, একটা হচ্ছে সমান্তরাল উপপাদ্য ফিজিক্সে, আর একটা হচ্ছে লম্ব উপপাদ্য। এই সূত্র দুইটা জাস্ট একটু মনে রাখবা যে কোনটা কোনটা। যেটা তোমার আই এক্স আই ওয়াই আই জেড, বুঝতে পারতেছো হয়তো, আই এক্স আই ওয়াই আই জেড এগুলো যেটা ছিল সেটা হচ্ছে তোমার লম্ব অক্ষ উপপাদ্য। আর জি আই জি যেটা ছিল, আমি দেখাতে পারলাম না কোথায় ছিল সূত্রটা, তোমরা একটু দেখে নিও। মানে এটা হচ্ছে লম্ব উপপাদ্য, আর এটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। আর একটা সম্পর্ক আছে, এই জিনিসটা আমরা এড়াই যাই, এটা কিন্তু একটা লুকায়িত কোশ্চেন, খুব সুন্দর। দেখো, একক কৌণিক বেগে ঘূর্ণরত বস্তুর জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ, এটা কিভাবে হয়, এই সম্পর্কটাই আমরা দেখব। যে ইকে ইকে একটু লেখাটা কষ্ট করে ইয়ে করে নাও, ইকে ইকুয়াল টু ওমেগা স্কয়ার আই বাই টু। এটা বলছে একক কৌণিক বেগ, কৌণিক বেগটা যখন একক হবে তখন এটা তো মিশায় যাচ্ছে বাদ, তখন দেখো তো এই যে জড়তার ভ্রামকটা কি হচ্ছে, গতিশক্তির দ্বিগুণ হচ্ছে না, এটাই বলছে। আরে আচ্ছা, আমরা টর্কের মাত্রা জানি, টর্ক, কাজ, এই জিনিসগুলোর মাত্রা কিন্তু এক হয়ে থাকে, একটু দেখে রাখবা, টর্কের মাত্রা কাজের মাত্রা পুরাই সেম। এখান থেকে আর তেমন কিছু লাগবে না। এই যে যেটা বললাম যে আই এক্স আই ওয়াই আই জেড, এটা হচ্ছে তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্য। আর আইজি যেটার কথা বললাম মিলছে কি, দেখো এই যে আইজি প্লাস এম এস স্কোয়ার, এই জাস্ট সমীকরণটা একটু মনে রাখবা, এটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। পরীক্ষার হলে কিন্তু ভুলা যাবা কোনটা কোন উপপাদ্য, যেভাবে ট্রিক্স দিয়ে মনে রাখবা। দেখো, সরু ও সুষম দ্বন্দ্বের মধ্য দিয়ে, দুইটা জিনিস, সব লাগবে না, সরু সুষম দ্বন্দ্বের মধ্য দিয়ে ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে জড়তার ভ্রামক এম এল স্কয়ার বাই 12, আর একটা হচ্ছে এম এল স্কয়ার বাই 2। দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা পাতলা চাকতির ক্ষেত্রে, একটা হচ্ছে এই সুষম দ্বন্দ্বের মধ্য দিয়ে যখন যাবে, এই জিনিসটা মনে রাখতে হবে। বুঝতে পারছো? এম এল স্কয়ার বাই 12 কোন জায়গায়, আর এম এল স্কয়ার বাই 2 কোন জায়গায়। আর ব্যাসের ক্ষেত্রে যখন বলবে সেই ক্ষেত্রে হবে এম আর স্কয়ার বাই 4। তো এমনি বোঝা যাচ্ছে ব্যাস হলে দ্বিগুণ হয়ে যাবে। আমাদের ফিজিক্সের সব থেকে ইম্পর্টেন্ট অধ্যায় হচ্ছে এইটা। এই যে ত্বরণ, একটু আগে সূত্র দিলাম না যে এ ইকুয়াল হচ্ছে ভি স্কয়ার ভাগ আর, কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে যে সূত্রটা ছিল, এই সূত্রটাতে তোমরা ম্যাথ পাবা, এটা একটু খেয়াল রাখবা। এগুলো বারবার বলার কারণ হচ্ছে যাতে মনে থাকে পরীক্ষার হলে, কারণ অঙ্ক দেখবা সূত্র মাথায় আসবে না। আমার মনে হয় আমরা শেষের পথে একদম, আর আমাদের কিছু নেই এখানে, এগুলো কিচ্ছু লাগবে না, এগুলো লাগবে না, এগুলো আর লাগবে না। আমরা এই সূত্রগুলো কিন্তু ইতিমধ্যে অলরেডি দেখে এসেছি উপরে, এটা হয়তো বলতে পারিনি এইভাবে, যে যখন ঊর্ধ্বগামী হচ্ছে লিপটা সেই ক্ষেত্রে দেখবা জিটা প্লাস, নিচে হলে মাইনাস, আর ত্বরণ অপেক্ষা যদি কম বেশি হয় ও একই তো। এখানে কি বলছে এটা আমি খেয়াল করিনি, দেখি যে অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি ত্বরণের নিচে নামলে ও সেক্ষেত্রেও হবে মাইনাস। তিনটা জিনিস একটু মনে রাখবা। আর এই সূত্রগুলো কিন্তু আমরা সবাই জানি, এই সূত্রগুলো সবাই জানি, একটু রিক্যাপ দিবা, যে ইকুয়াল হচ্ছে ওমেগা স্কয়ার আই বাই 2। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এইটা, এইটা দেখবা হুবহু তোমার এসে যায়, মানে সম্পর্কটা, এই সম্পর্কটা অনেক ইম্পর্টেন্ট, তুমি অপশনে পাবাই এটা।
জিএসটিতে এটা বেশি দেয়। কৃষিতেও আসছিল অনেকবার, কিন্তু জিএসটি আর কৃষি এই দুটাই মূলত ওই সমীকরণটা বেশি দিয়ে রাখে কেন জানি। তোমার ব্যাংকিং কোণের যে সমীকরণটা, সম্পর্কটা কিন্তু বুঝে রাখবো, এখানে দেখে রাখবা, চোখে দেখলে যেন ভাসে। আর এখান থেকে তেমন কিছু নেই আমাদের শেষ। এই যে এগুলো কিন্তু আমরা পড়ছি আগে, এগুলো কিন্তু সব লাগবে, এই যে এগুলো কিন্তু আমরা এগুলো পড়াই দিচ্ছি। এই যে ঘড়ির ঘন্টা কাটা সেকেন্ডের কাটা, এই জন্য এগুলো আর দাগ দেয়নি, কারণ এগুলো তোমাকে পড়াই দিচ্ছি সামনেই। যে 1 RPS ইকুয়াল হচ্ছে টয়েস পাই রেডিয়ান, এই সম্পর্কটা ইম্পর্টেন্ট। টর্কের একক কাজের এককের সমান নিউটন মিটার, অনেকভাবে থাকতে পারে, এই জিনিসটা খেয়াল করতে হবে। আরেকটা দেখো যে রৈখিক বেগ আর কৌণিক বেগ এই দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। রৈখিক বেগ আর কৌণিক বেগ এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা একটু মনে রাখতে হবে। যে ঘড়ির মিনিটের কাটার যে কম্পাঙ্ক, এটা মুখস্থ রাখবা 2.78 গুণ 10^4, 100% এটা পড়তে হবে। 2.78 গুণ 10^4, যে মানগুলো পড়তে হবে সেটা আমি বলে দিচ্ছি ভাইয়া, তুমি ভাববা না যে এটা কেমন জটিল মান, মনে রাখতে হবে না, যেটা লাগবে সেটা পড়তেই হবে। আর যে কৌণিক ত্বরণ যেটা আমরা পড়ছিলাম, শেষ বলতে গেলে আমাদের মোটামুটি শেষ। আর এখান থেকে এমসিকিউটা তোমরা জাস্ট এক কথা যে উত্তরগুলো আর ছোট ছোট যে ম্যাথগুলো থাকে, সে এল ইকুয়াল টু আর পি সাইন থিতা, মানে এফ ইকুয়াল টু কস থিতা, এই সমীকরণগুলো দ্বারা যে অঙ্কগুলো হয়ে থাকে আর এক কথায় যেগুলো হয়ে থাকে জাস্ট সেগুলো দেখবা। ঠিক আছে, আল্লাহ হাফিজ।